নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। সূর্যপ্রতাপের ধাক্কায় মেঝেতে পড়ে থাকা উর্বশী অনবরত কেঁদেই চলেছিল। আর বেপরোয়া হয়ে সূর্যপ্রতাপ সুরার পেয়ালা হাতে নিয়ে বলে উঠল, এখন কান্নাকাটি বন্ধ করো, আর যেভাবে এখানে এসেছিলে সেইভাবেই ফিরে যাও। আর হ্যাঁ, যখনই আমি ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবে। আমার এত দীর্ঘ প্রতীক্ষা পছন্দ নয়। নিজের চোখ মুছতে মুছতে উর্বশী উঠল, কাপড় দিয়ে ভালো করে মুখ ঢাকলো আর ঘর থেকে বেরিয়ে পড়ল। জানালার পাশে দাঁড়িয়ে থাকা অগ্নিসিং লক্ষ্য করল সূর্যপ্রতাপের সঙ্গে দেখা করার জন্য একজন সেবিকার ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে এখানে এসেছিল উর্বশী। উর্বশী এত বড় ঝুঁকি এই পাপী সূর্যপ্রতাপের জন্য নিয়েছে, কিন্তু কেন? অগ্নি রাগে কাঁপতে লাগলো। আমার মনে হচ্ছে এক্ষুনি সূর্যপ্রতাপের গর্দান উড়িয়ে দিই। কিন্তু চন্দ্রাবতীর আদেশ ছিল শুধু সূর্যপ্রতাপের উপর নজর রাখা। সেই জন্য ও নিজের রাগের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করল আর দ্রুত চন্দ্রাবতীর ঘরের দিকে চলে গেল। রাত গভীর হচ্ছিল। রাজমাতা গার্গী নিজের ঘরে অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিলেন। সবিতা চুপচাপ একটা আসনে বসেছিল। এসব কি চলছে রানী মহলে? গার্গী রাগে বিড়বিড় করে বলল, আগে চন্দ্রাবতী আর মোহিনী আমার জন্য মাথা ব্যথা ছিল, আর এখন উর্বশীও মাথা ব্যথা হয়ে উঠছে। এ কথায় সবিতা বলে উঠল, আপনার তো এই সব কিছুরই পুরনো অভিজ্ঞতা আছে রাজমাতা, তাহলে এত চিন্তা কেন করছেন? এখন ব্যাপারটা শুধু এইটুকুই, চন্দ্রাবতী আর মোহিনী দুজনেই উর্বশীর উপর অধিকার ফলানোর জন্য একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি চুপচাপ তামাশা দেখুন, কারণ বিক্রমগড়ের উত্তরাধিকারীর উপর প্রথম অধিকার তো মহারাজ আর রাজমাতারই হবে। না সবিতা, তুমি এখনো বিপদ বুঝতে পারছো না, গার্গী বলে উঠলেন। ওই চন্দ্রাবতী ধীরে ধীরে নিজের গুটি সাজাচ্ছে। অগ্নিসিং তো ওর পক্ষেই আছে। ওই যাযাবর যমুনাকেও ঠিক কোনো পট্টি পরিয়ে নিয়েছে ও। আর এখন উর্বশীকে ভরসা দিয়ে নিজের পক্ষে আনার চেষ্টা করছে। সবিতা মুখ বাঁকিয়ে বলল, তাহলে এতে ভুলটা কার শুনে? আপনি তো চন্দ্রাবতীকে উর্বশীর দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, না হলে আমি বা কি করতাম? গার্গী রেগে ঝাঁঝিয়ে উঠলেন, আমার বীরেন্দ্র প্রতাপের সন্তান পুরো সুস্থ অবস্থায় চাই। চন্দ্রাবতী হতে পারে আমার শত্রু, কিন্তু ও নির্দয় নয়। কিন্তু রানী মহলের বাকি পাটরানীরা তো সবসময় এই খবরের আশায় আছে যে হয় উর্বশী মরে যাক, আর না হলে কোনোভাবে ওর গর্ভপাত হয়ে যাক। এমনকি মোহিনী নিজেও উর্বশীকে মনে মনে ঘৃণা করে। ও নিজেও সুযোগ পেলেই উর্বশীর ক্ষতি করতে পারে। গার্গী জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। সবিতা দ্রুত ওকে সামলে নিয়ে বলল, আপনি বেশি ভাবনা চিন্তা করবেন না, এই নেন, এই ওষুধটা খেয়ে নিন আর বিশ্রাম করুন, সবকিছু আমার উপর ছেড়ে দিন। গার্গী সবিতার হাত থেকে ওষুধ খেলেন আর নিজেকে শান্ত করতে করতে বললেন, আমাকে যে কোনোভাবে উর্বশীর কাছ থেকে ওর বাচ্চাটা হাসিল করতেই হবে। তারপর উর্বশী যা হয় হোক,
আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, আগে তো চন্দ্রাবতীকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু না, এখন আমাকে এর থেকে বেশি কিছু করতেই হবে। শুধু চন্দ্রাবতী নয়, ওর সাথে সাথে ওই সাপের বাচ্চা অগ্নি সিংহের সঙ্গে। আর এইসব আজই হওয়া চাই। বলেই গার্গী বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিলেন। সবিতা যে আজ্ঞে রাজমাতা বলে ওখান থেকে চলে গেল। এদিকে চন্দ্রাবতী অধীর আগ্রহে অগ্নিসিংহের জন্য অপেক্ষা করছিল। আজও নিজের ঘরের বাইরেই বের হয়নি, যাতে কারো ওর উপর সন্দেহ না হয়। কিন্নর শোনালো ঘরের জানালা দিয়ে বারবার বাইরে দেখছিল, কারণ রাজমাতার জন্য অগ্নিসিং এখানে সরাসরি আসতে পারবে না, ওকে লুকিয়ে চুরিয়ে আসতে হবে। হঠাৎ সোনাল খুশি হয়ে গেল। এই নেন মহারানী মা, আপনার অঙ্গরক্ষক মহাশয়ের আগমন হচ্ছেন। পর মুহূর্তে অগ্নিসিং জানালা দিয়ে ঘরে লাফ দিয়ে ঢুকল। অগ্নি! চন্দ্রাবতী অস্থির হয়ে বলে উঠল। কি হলো, কিছু জানতে পারলে? জবাবে অগ্নি যা কিছু বলল তা শুনে চন্দ্রাবতী আর সোনালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজের কথা শেষ করে অগ্নি রেগে গিয়ে বলল, শুধু তোমার জন্য আমি নিজেকে ঠেকিয়ে রেখেছিলাম চন্দ্রাবতী, না হলে ওই পাপী সূর্যপ্রতাপের মাথা এতক্ষণ কখন ধর থেকে নামিয়ে দিতাম। অগ্নি, কখনো এরকম করো না। চন্দ্রাবতী বলল, না হলে তারপর না উর্বশী বাঁচবে, না তুমি বাঁচবে, না আমি, আর না আমাদের লক্ষ্য বেঁচে থাকবে। অগ্নি নিজেকে নিয়ন্ত্রণ করে সামনে একটা আসনে বসল। তার মানে আমার আন্দাজ একেবারে ঠিক ছিল? চন্দ্রাবতী ধীরে ধীরে বিড়বিড় করল। উর্বশী আর সূর্যপ্রতাপের মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্ক আমি জানি জোর করে তৈরি করা হয়েছে, আর এটাই সেই নরক যেখান থেকে মুক্ত হওয়ার জন্য উর্বশী ছটফট করছে। এ কথায় কিন্নর সোনাল অস্থির হয়ে বলে উঠল, তাহলে ও সব কিছু মহারাজকে বলেই বা দিচ্ছে না কেন? আপনি তো ওকে এত ভরসা দিলেন, এতদিনে তো ওর মুখ খুলে দেবার কথা ছিল। বলুন, এতে উর্বশীর কোনো দোষ নেই সোনাল। চন্দ্রাবতী চিন্তিত হয়ে বলল, ওই বেচারিকে তো ছোটবেলা থেকেই ভয় দেখিয়ে ধমক দিয়ে রাখা হয়েছিল। ওর মনের মধ্যে থাকা ভয়কে এত সহজে ও জয় করবে কি করে? একথা শুনে অগ্নিসিং সহানুভূতির সঙ্গে বলল, তাহলে ও সারা জীবন এরকম ভয় পেতেই থাকবে। প্রথমে মোহিনী আর বজ্রকেতু, আর এখন ওই সূর্যপ্রতাপ, এরা সবাই ওকে ব্যবহার করছে, আর আমরা হাতে হাত দিয়ে বসে আছি। না চন্দ্রাবতী, আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমি তো এমনিতেও বীরেন্দ্র প্রতাপের শাসনে হওয়া অন্যায় অত্যাচারের সমাপ্তি করার শপথ নিয়েছিলাম। হয় তুমি এক্ষুনি গিয়ে বীরেন্দ্র প্রতাপের কাছে এই সব পাপীদের আসল চেহারা দেখিয়ে দাও, না হলে আমাকে কোনো পদক্ষেপ নিতে দাও। তোমার এই রাগ স্বাভাবিক অগ্নি, চন্দ্রাবতী ওকে শান্ত করতে গিয়ে বলল, কিন্তু খেলা এখন আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে উর্বশীর গর্ভে যে সন্তান আছে তা বীরেন্দ্র প্রতাপের নয়,
সূর্যপ্রতাপের। একথা যদি জানাজানি হয় তাহলে তা বীরেন্দ্র প্রতাপ অথবা গার্গী কেউই সহ্য করতে পারবে না। ওরা তো সূর্যপ্রতাপকে ছেড়েই দেবে, কিন্তু নির্দোষ উর্বশীকে কলঙ্কিত করার পর ওকে প্রাণে মেরে দেবে। চন্দ্রাবতীর এই যুক্তি বুঝে অগ্নিসিং রাগে ছটফট করতে লাগল। সূর্যপ্রতাপ উর্বশীর ছেলে মানুষের সুযোগ নিয়ে অনেক গভীর চক্রান্ত করছে অগ্নি। চন্দ্রাবতী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সময় এলে উর্বশীর সন্তানের ওপর সূর্যপ্রতাপ নিজের অধিকার ফলাবে। তখন না মোহিনী কিছু করতে পারবে, না গার্গী, আর না আমরা কিছু করতে পারবো। চন্দ্রাবতীকে হতাশ হতে দেখে অগ্নি আর সোনালের মুখ নিরাশায় ভরে উঠল। তখন হঠাৎ বাইরে একটা হালকা শব্দ হলো। সবাই চমকে উঠল। লুকোনোর জন্য অগ্নি জানালা দিয়ে পালাতে চাইল, কিন্তু তখনই ঘরে একটা মেয়ে ঢুকল। যমুনা? চন্দ্রাবতী চমকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? এত রাতে এখানে কেন এসেছ? তাও আবার বিনা অনুমতিতে? যমুনা একবার অগ্নিসিংকে দেখল, তারপর চন্দ্রাবতীর কাছে গিয়ে বলল, অনুমতি নিতেই তো যাচ্ছিলাম, কিন্তু তখনই দেখলাম আপনি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করেননি। ভবিষ্যতে খেয়াল রাখবেন, দরজা বন্ধ করতে ভুলবেন না। চন্দ্রাবতী সোনালের দিকে তাকালো, আর সোনাল নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে নিল। চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে সন্দেহের দৃষ্টিতে যমুনাকে জিজ্ঞাসা করল, তা তুমি কি শুধু এইটুকুই বলতে এখানে এসেছ? না মহারানী মা, যমুনা রহস্যময়ী আন্দাজে বলল, আমি তো আপনাকে সাহায্য করতে এসেছি। আমার কথার মানে হলো আমি উর্বশীকে সাহায্য করতে এসেছি। আমি আপনাদের সব কথা শুনে নিয়েছি। ওর কথা শুনে চন্দ্রাবতী, অগ্নি আর সোনাল তিনজনেই হতবাক হওয়ার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল, কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে যমুনা বলল, উর্বশীকে বাঁচানোর একটাই উপায় আছে। আপনি আজ রাত্রে কুমার সূর্যপ্রতাপকে হত্যা করুন, আর হত্যার দোষ বজ্রকেতুর উপর চাপিয়ে দিন। একথা শুনে সবারই একটা ঝটকা লাগলো। এ কি বাজে বকছো তুমি? চন্দ্রাবতী কঠিন হয়ে বলল। যমুনা ওর কাছ থেকে একটা আংটি বার করে বলল, এটা ভালো করে দেখুন মহারানী মা, আর ঠান্ডা মাথায় ভাবুন, এটা বজ্রকেতুর আংটি কাল রাতে রানী মহলের একটা গলিতে পড়ে গিয়েছিল। আমিও দ্রুত তুলে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছি। সূর্যপ্রতাপকে হত্যা করার পর আপনি এটা ওখানেই রেখে দিয়ে আসবেন। বীরেন্দ্র প্রতাপ তো এমনিতেও বজ্রকেতুকে পছন্দ করে না। নিজের ভাইয়ের হত্যায় ও রেগে গিয়ে বজ্রকেতুকে সোজা মৃত্যুদণ্ড দিয়ে দেবে। উর্বশীর রাস্তার দুটো কাঁটাই একটা চালেই মাত হয়ে যাবে মহারানী। চন্দ্রাবতী আর চোখে অগ্নিসিংকে দেখল। অগ্নিসিং যমুনাকে গভীরভাবে দেখছিল। আরে বেশি ভাবনা চিন্তা করবেন না মহারানী মা, যমুনা হড়বড় করে বলে উঠল। উর্বশীকে বাঁচানোর এত ভালো সুযোগ আপনি আর পাবেন না। ঠিক আছে। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী বলল, আমি এরকমই করব, তুমি যা বলছো।
এখন তুমি এই আংটি আমাকে দাও, আর দ্রুত যাও এখান থেকে। যমুনা ওই আংটিটা চন্দ্রাবতীর হাতে দিয়ে ওখান থেকে দ্রুত চলে গেল। ও যেতেই সোনাল ঘরের দরজা জানালা সব ভালো করে বন্ধ করে দিল। চন্দ্রাবতী, এ কি সেই মেয়ে যে বীরেন্দ্র প্রতাপকে মারতে চেয়েছিল? অগ্নিসিং অবাক হয়ে জিজ্ঞাসা করল। আর তুমি এর কথা শুনে কি বোকামি করতে যাচ্ছ? ওর পক্ষ নিয়ে সোনালও বলে উঠল, এ নিশ্চয়ই আপনাকে কোনো ফাঁদে ফেলতে চায় মহারানীমা, তাই জন্যই তো লুকিয়ে আমাদের কথা শুনছিল। জবাবে চন্দ্রাবতী হেসে বলল, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সোনাল, আমি এই জালে ফেঁসে দেখতে চাই যে এই চক্রান্তটা কি। যমুনা আদৌ আমার প্রতি বিশ্বস্ত, নাকি সেও কারো হাতের পুতুল হয়ে আছে? হায় হায় মহারানীমা, সোনাল ঘাবড়ে গিয়ে বলল, তো আপনি কি সত্যি সত্যি কুমার সূর্যপ্রতাপকে হত্যা করবেন নাকি? জবাবে চন্দ্রাবতী ধীরে হাসল। তারপর ও সোনাল আর অগ্নিসিংকে নিজের একটা পরিকল্পনা বোঝাতে লাগলো। রাতের শেষ প্রহর শুরু হয়ে গিয়েছিল। পুরো রাজমহল নিস্তব্ধতায় ভরেছিল। তখনই দুজন মুখোশধারী রানীমহল থেকে বেরিয়ে এলো আর শাহী উদ্যানের মধ্যে দিয়ে মহলের পিছন দিকে এগিয়ে গেল। ওরা দুজন আর কেউ নয়, চন্দ্রাবতী আর অগ্নিসিং। একটু এগিয়ে গিয়ে ওরা দাঁড়িয়ে পড়ল। চন্দ্রাবতী খুব সাবধানে চারদিকে একবার নজর ঘুরিয়ে নিয়ে বলল, অগ্নি, তুমি এখানে দাঁড়িয়ে নজর রাখো। আর হ্যাঁ, যেই তোমার কোনো বিপদের আশঙ্কা হবে, তুমি কোনো পাখি বা জন্তুর ডাক ডেকে আমাকে সাবধান করে দেবে। আমি সূর্যপ্রতাপের ঘরের দিকে যাচ্ছি। চন্দ্রাবতী পা টিপে টিপে এগিয়ে গেল। অগ্নিসিং নিজেকে একটা গাছের আড়ালে লুকিয়ে নিল আর চারদিকে নজর রাখতে লাগলো। কিন্তু হঠাৎ ও নিজের পিছনে কাউকে যেন ও অনুভব করতে পারল। ও পিছন ফিরে ঘুরে তাকালো। অমনি ওর মুখে ছাইয়ের মতো কিছু একটা কেউ ছুঁড়ে মারল। অগ্নি টলমল করে কেঁপে উঠল। ওর চোখে তীব্র জ্বালা অনুভব হতে লাগলো। এ তো বিষাক্ত ছাই। অগ্নি নিজেকে সামলে নিয়ে তলোয়ার বার করে দ্রুত সামনে এগিয়ে গেল। ততক্ষণে সেই ছায়া অন্ধকারে মিশে গেছে। চন্দ্রাবতীকে সাবধান করতে হবে। অগ্নির সঙ্গে সঙ্গে পাখির ডাক ডাকতে গেল, কিন্তু ছাইয়ের বিষক্রিয়ায় ও কাশতে শুরু করলো। চন্দ্রাবতী নিশ্চয়ই বিপদে ফেসে গেছে। অগ্নি ঘাবড়ে গেল। আমাকে আমাকে ওকে বাঁচাতেই হবে। ও দ্রুত সূর্যপ্রতাপের ঘরের দিকে দৌড়ালো, যেদিকে কিছুক্ষণ আগে চন্দ্রাবতী গিয়েছিল। এদিকে এইসব ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত চন্দ্রাবতী সূর্যপ্রতাপের ঘরের পিছন দিকে পৌঁছে গিয়েছিল। এখানে তখন নিস্তব্ধ পরিবেশ। চন্দ্রাবতী দাঁড়িয়ে ভাবতে লাগলো, যদি যমুনা আমাকে ফাঁসাতে চায়, তাহলেও আমার ভিতরে আসার জন্য অপেক্ষা করবে। একথা ভাবতে ভাবতে চন্দ্রাবতী জানালার উপরে উঠে দাঁড়ালো আর ভিতরে লাফিয়ে পড়তে যাচ্ছিল সবে, তখনই দড়ির একটা মজবুত ফাঁস ওর গলায় এসে আটকে গেল। চন্দ্রাবতী নিজেকে সামলানোর আগেই কেউ ওই দড়িটা খুব জোরে টান দিল আর চন্দ্রাবতী জানালা থেকে নিচে পড়ে যেতে লাগলো আর ফাঁস গলায় আরো বেশি করে আটকে যেতে লাগলো। চন্দ্রাবতী দ্রুত ওর কাঠারি বার করে দড়ি কেটে ফেলল আর লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। অন্ধকারে এদিক ওদিক দেখতে লাগলো। তখনই একটা কেউ ওকে চেপে ধরল
নিজেকে খুব চালাক ভাবিস না তুই, সেই লোকটা বলল। কিন্তু আজকের পর তুই কোনো কিছুরই যোগ্য থাকবি না। কথা বলে সেই লোকটা চন্দ্রাবতীর নাকে একটা রুমাল রাখলো। চন্দ্রাবতী দ্রুত নিজের নিঃশ্বাস বন্ধ করে অচেতন হওয়ার নাটক করে নিজেকে ঢিলে ছুড়ে দিল। তখনই লোকটা চন্দ্রাবতীর চোখে একটা পট্টি বাঁধল আর ওকে নিয়ে যেতে লাগলো। চন্দ্রাবতী, সাবধান! দূর থেকে অগ্নিসিংহের আওয়াজ শোনা গেল। তা শুনে চন্দ্রাবতী নিজেকে ছাড়াতে চাইল। আচ্ছা, তাহলে তুই অজ্ঞান হওয়ার নাটক করছিলি, লোকটা রেগে গিয়ে বলল, আর চন্দ্রাবতীর মাথায় তলোয়ারের বাঁট দিয়ে খুব জোরে আঘাত করল। মুহূর্তেই চন্দ্রাবতী অজ্ঞান হয়ে গেল। অগ্নিসিং সেখানে পৌঁছানোর আগেই ওই লোকটা চন্দ্রাবতীকে তুলে নিয়ে দৌড়ল আর অন্ধকারে হারিয়ে গেল। তো চন্দ্রাবতীকে অপহরণকারী ওই লোকটা কে ছিল? চন্দ্রাবতীকে ফাঁসানোর চক্রান্ত যমুনা করেছিল নাকি অন্য কেউ? কি হবে এখন চন্দ্রাবতীর সঙ্গে? অগ্নিসিং কি ওকে বাঁচাতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।